ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা। পোষ্য কোটা বাদ প্রাথমিকে 93% শিক্ষক নিয়োগ মেধায়। ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা। ক্রান্তি লগ্নের ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয় বললেন প্রধান বিচারপতি। মেট্রো রেলের টিএসসি স্টেশন 4 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত। নদ ও নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ যশোরের ডিসির। পিটুনিতে নিহত 2 শিক্ষার্থীর স্মরণে এমএম কলেজের শোকসভা। পতন ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ শাসনের। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্যই উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারদ চলে যায় অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনই আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে 59 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 49 ওভার 1 বলে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল 198 রান। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত 35 ওভার 2 বলে অল আউট হয় 139 রানে। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। এবার অন্যান্য সংবাদ। পোষ্য কোটা থাকছে না, প্রাথমিকে 93% শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, সাধারণভাবে অন্য চাকরিতে যেমন 7% কোটা রয়েছে, এখানেও তা থাকবে। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। গাইড বই ও প্রাইভেট কোচিংয়ের বিষয়টি নিরুৎসাহিত করতে হবে। রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয়। ডক্টর ইউনুস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এ সময় মেটা পরিচালক সিন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের জীবন বাজি রেখে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। ছাত্র জনতার এই বিপ্লব আমাদেরকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক আয়োজিত নাগরিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি একথা বলেন। তিনি বলেন, 5 আগস্টের পর আপনারা সারা দেশের হৃদয়ে ভগ্নদশা দেখছেন। সেই অবস্থা আমাদের বিচার বিভাগেও আছে। আমরা যথাযথ সংস্কারের চেষ্টা করছি। এমনকি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে বিচার বিভাগের কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই আমাদের যাত্রা শুরু হয়েছে। দেশের ক্রান্তি লগ্নের বর্তমান ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4 দিন মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে। রোববার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, সব কাজে টেন্ডার লাগে না, তেমনি টেন্ডার ছাড়া রাস্তার গর্ত বন্ধের কাজ করা যায়। সেই সাথে নদ ও নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। যশোর সরকারি MM কলেজের শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল হাসানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 2015 সালের নভেম্বর মাসে যশোর শহরের রেলগেট এলাকায় গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হন হাবিবুল্লাহ। এ ঘটনায় কামরুল হাসান ও আল মামুন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কামরুল হাসানের। তারা সকলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলেন। অভিযোগ রয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের পিটিয়ে হত্যা করে। রোববার দুপুরে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তত্ত্বাবধায়ক হারুনার রশিদ। হাসপাতালের পুরাতন ভবন ভেঙে ফেলা স্থানে নতুন ভবন তৈরি হবে। ওই ভবনে কি কার্যক্রম হলে ভালো হয় এই বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়। সম্মেলনে হাসপাতালের সার্বিক বিষয়ে বর্তমান অবস্থা উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার নবনির্বাচিত আমির অধ্যাপক শামসুজ্জামান শপথ নিয়েছেন। দলের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করান জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে যশোর অভয়নগরের ফকিরবাগান গ্রামবাসীর আয়োজনে গ্রাম বাংলার জনপ্রিয় ও মজার খেলা ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। ষাঁড় লড়াইয়ে প্রথম স্থান অধিকার করেন শঙ্কর পাশার জনি ফরাজির বাহুবলী, দ্বিতীয় স্থান অধিকার করে দীপু মেম্বারের পাখিমারি এবং তৃতীয় স্থান অধিকার করে নড়াইল শিমুলিয়ার আকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের উদ্যোগে রোববার বিকেলে নোয়াপাড়া ধানহাটা কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্লার সঞ্চালনায় সভা হয়। পরে উপজেলা কৃষক দলের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে 9টি সোনার বার, একটি মোটরসাইকেল সহ রুহুল আমিন নামে এক পাচারকারীকে আটক করেছে। রোববার দুপুর 1:30টার দিকে চুয়াডাঙ্গা 6 বর্ডার গার্ডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে দামুরহুদা হাউলি ইউনিয়নের ডুগডুগি পশুহাট সংলগ্ন এলাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় রুহুল আমিনের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি চালিয়ে হেডলাইটের কাভারের মধ্যে কৌশলে রাখা 1 কেজি 178 গ্রাম ওজনের 9টি সোনার বার উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে গতকাল আটককৃত রুহুল আমিনের বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করেছেন মামলা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কের দখলের মুখে রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি। বাশার আল আসাদ টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়া শাসন করেন। বাশার আল আসাদ পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় 53 বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো। এর আগে গত কয়েকদিন আলেপ্পো, হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন। গতরাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা, আর আজ সকালে তারা দামেস্কে ঢুকে পড়েন। বাশার আল আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্ককে সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। দামেস্কেই আছেন বাশার আল আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। বিদ্রোহী গোষ্ঠী ASTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। তবে পালানোর সময় বাশার আল আসাদের বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে বাশার আল আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।